স্ক্রিন শেয়ার হয়েছে। তোমাদের এনসিয়েন্ট ফিলোসফিটা প্রায় শেষের পথে। টেলস, আনাক্সিমান্ডার, আনাক্সিমেনেস এগুলো সবগুলোই তো হয়ে গেছে। আজকে হবে সফিস্ট। আর তার সাথে সাথে কিন্তু ওই যে মডার্ন ওয়েস্টার্ন ফিলোসফির ওইগুলো কিন্তু রেকর্ডেড ক্লাসগুলো দিয়ে যাচ্ছে। এই রেকর্ডেড ক্লাসগুলো দেখো, কারণ যেহেতু শর্ট টাইম, কিছু রেকর্ড করে দেবো, কিছু লাইভ ক্লাস করবো। চলো আজকে সফিস্ট রাজনীতি শেষ করে দিই। অরিজিন অফ সফিস্ট, সফিস্টদের সম্পর্কটা তো বলি। আচ্ছা, সফিস্টদেরকে কি কোনো একটা দার্শনিক সম্প্রদায় বলা হয়? এভাবে কিন্তু ডিটেলসে কোনো একজন দর্শনের সম্প্রদায়ের কিন্তু এদেরকে অন্তর্ভুক্ত করা যায় না, কিন্তু দর্শন থেকে এদেরকে বাদও দেওয়া যায় না, কিছুটা ভূমিকাও রয়েছে তাদের। সফিস্ট দার্শনিক থেকে কোশ্চেন, এই সফিস্ট এরিয়াটা থেকে তোমার কোশ্চেন কমে পড়ে, তবে এখান থেকে কোশ্চেন কম এলেও কিন্তু কোশ্চেন আসে, এক দুটো কিন্তু আসে। যেমন হচ্ছে ম্যান ইজ দ্য মেজার অফ অল থিংস, এই এই লাইনটা তুলে কিন্তু অনেকবার কোশ্চেন এসেছে। তো অতএব একেবারে সফিস্ট সম্প্রদায়কে ছেড়ে দেওয়া যায় না, অল্প অল্প করে উপরে দেখে নেবো, যেইভাবে কোশ্চেন আসে ঠিক সেইভাবে আমরা পড়বো। সফিস্টদেরকে পড়তে গেলে লম্বা চওড়া প্রচুর আছে পড়া, তো এত কিছু বলতে যাবো না। অরিজিন অফ সফিস্ট কি, সফিস্টদের শুরুয়াত কোথা থেকে হয়েছে একটু জেনে নিতে হবে। ডিরাইভড ফ্রম, মানে সফিস্ট যে ওয়ার্ডটা, সফিস্ট ডিরাইভড ফ্রম সফিয়া। সফিয়া ওয়ার্ড থেকে এসেছে। সফিয়া ওয়ার্ডের অর্থ কি ইংলিশে? উইজডম। তাহলে মিনিং হলো ওয়াইজ ম্যান। তাহলে ওয়াইজ ম্যান মানে কি? যারা জ্ঞানী পার্সন। সফিস্ট মিনিং তাহলে জ্ঞানী পার্সন। সক্রেটিক, আয়রনে এটা বাদ দাও, এখানে ক্রিটিসিজম অফ সফিস্ট, এখান থেকে কিন্তু কোশ্চেন আছে। দ্য ফলস ক্লেম টু উইজডম, মানে এখানে বলতে চাইছে প্রজ্ঞার প্রতি মিথ্যা দাবি করেছে। এখানে দেখো সফিস্টদের সম্পর্কে ডিটেলস আমি দিচ্ছি। প্রথমে সফিস্টদেরকে কিভাবে ক্রিটিসিজম করা হচ্ছে সেগুলো বলে দিচ্ছি, তারপরে সফিস্ট দার্শনিক যেমন রয়েছে তোমার প্রোটাগোরাস, গোর্জিয়াস, প্রোডিকাস, হিপ্পাস, তো নামগুলো শুধু জানতে হবে যে কিভাবে কোশ্চেন আছে। এক নম্বর হচ্ছে কারা কারা সফিস্ট দার্শনিক, অনেকগুলো অপশন দিয়ে দেবে, সেখানে তোমাকে সিলেক্ট করতে হতে পারে। দ্বিতীয়ত হতে পারে প্রোটাগোরাসের কোনো একটা লাইন তুলে দিল, গর্জিয়াসের কোনো একটা লাইন বা বইয়ের নাম তুলে দিল, এটা কোথা থেকে এসেছে এবং কার, আর এইটুকুই। আর ক্রিটিসিজম কিভাবে হয়েছে তাদেরকে, সফিস্টদেরকে। এখন যেহেতু কোশ্চেন ডিপ থেকে ডিপে যাচ্ছে, তো ক্রিটিসিজমটাও কোশ্চেন আসতে পারে। তো প্রথমে আমি রেখেছি যে ক্রিটিসিজম অফ সফিস্টদেরকে কিভাবে ক্রিটিসিজম করা হয়েছে। ফলস ক্লেম টু উইজডম, মানে হচ্ছে প্রজ্ঞার প্রতি মিথ্যা দাবি করেছে তারা, এরা হচ্ছে সফিস্টরা। সফিস্টরা কি বলছে এখানে দেখো, ইংলিশ দিয়েছি সাথে বাংলা দিয়েছি, যেহেতু তোমাদের প্রবলেম হচ্ছে যতটা পারছি ইংলিশের সাথে বাংলা অ্যাড করে দিতে চাইছি। Sophists were perceived as pretentious or for claiming wisdom without true knowledge. इसका मीनिंग क्या दिखे, যে প্রজ্ঞার প্রতি মিথ্যা দাবি করেছে সফিস্টরা। তারা বলছে সত্য জ্ঞান ছাড়াই জ্ঞানের দাবি করার জন্য সফিস্টদের ছদ্মবেশী বলে মনে করা হতো। তাহলে কারা ছদ্মবেশী? তারা হচ্ছে সফিস্ট। কেন তাদেরকে ছদ্মবেশী বলা হয়েছে? না, সত্য জ্ঞান ছাড়াই কিন্তু জ্ঞানের দাবি করে। এদেরকে আবার বিদ্যা ব্যবসায়ী বলে গালিও দেওয়া হয়েছে, কারণ এরা হচ্ছে বিদ্যাটাকে ব্যবসার মতো করে চালু করেছিল এবং ঘুরে ঘুরে চারিদিকে বিদ্যা দিয়ে বেড়াতো এরা, তার জন্য এদেরকে বিদ্যা ব্যবসায়ী বলা হয়ে থাকে। এবং এই যে টিউশন পড়ানোর সাথে সাথে যে এখন বেতন নেওয়া হচ্ছে, এটাও অ্যাকচুয়ালি বলা যেতে পারে এরা শুরু করেছিল। এরা কিন্তু পড়ানোর বিনিময়ে টাকা অর্জন করতো, তার জন্য এদেরকে বিদ্যা ব্যবসায়ী বলা হয়। সেকেন্ড ক্রিটিসিজমটা কি দেখে, কমার্শিয়াল টিচিং। কমার্শিয়াল টিচিং মানে বুঝতে পারছো, মানে ফি, কিছু একটা পয়সা নিত তার পরিবর্তে টিচিং দিত এরা। কমার্শিয়াল টিচিং কাদেরকে বলা হয়? সফিস্টদেরকে বলা হয়। ভীষণ কঠিন না, শুধু মনে রাখতে হবে। বিষয়টা গল্পের মতো করে যখন মাথার মধ্যে নিয়ে নিবে তখন কিন্তু অটোমেটিক দেখবে কোশ্চেনের আনসার চলে আসছে। তারা কমার্শিয়াল টিচিং হলো, এটা কাকে গালি দিয়েছে কমার্শিয়াল টিচিং বলে? এটা হচ্ছে অ্যারিস্টটল। অ্যারিস্টটল ক্রিটিসাইজড সফিস্টস ফর চার্জিং ফিস, implying they subverted truth for money. इसका मीनिंग देखिए, বাণিজ্যিক শিক্ষা। অ্যারিস্টটল বলছে যে ফি ধার্য করার বিনিময়ে বা ফি পয়সা নেওয়ার বিনিময়ে সফিস্টরা শিক্ষা দিত, সেই জন্য এদেরকে সমালোচনা করে বলেছে তারা অর্থের জন্য সত্যকে যেন বিক্রি করে দিচ্ছে। সত্য বলতে এখানে ঠিক
শিক্ষাকে এডুকেশনকে বিক্রি করে দিচ্ছে সুদ পেতে। এখানে কোশ্চেন কিভাবে আসবে যে কমার্শিয়াল টিচিং বলে গালি দিয়েছে বা বিদ্যা ব্যবসায়ী বলে গালি দিয়েছে কে? অ্যারিস্টটল সফিস্টকে। মিস আন্ডারস্ট্যান্ডিং অফ টিচিং, টিচিং এর মিস আন্ডারস্ট্যান্ডিং দেখো, যে রিয়েল উইজডম, অ্যাকচুয়ালি যেটা সত্যিকারের জ্ঞান সেটাকে মিস আন্ডারস্ট্যান্ড করেছে সফিস্টরা। অ্যাকর্ডিং টু সক্রেটিস, সক্রেটিস সবসময় জ্ঞান সম্পর্কে বলে, এবং সক্রেটিস কি বলে জ্ঞানটা কিভাবে হবে সেটা আলোচনার মধ্য দিয়ে, কোশ্চেনিং এর মধ্যে দিয়ে। যদি সক্রেটিসের পুরো লাইফটা পড়ে দেখতে পাবে, সক্রেটিস কিন্তু নিজে নিজে বলতো না যে এটা মানে এটা, তুমি আমার কথা শোনো, মানে নিজে নিজে বলতো না। উনি জনসাধারণের কাছে কোনো একটা গাছের নিচে বা চা দোকানে বা যেকোনো খোলা জায়গায় বসে ও কিন্তু দর্শন আলোচনা করতো। কিছু একটা কোশ্চেন করা হলো, তোমাদেরকে যেমন কোশ্চেন করা হলো যে তোমার নাম কি, পড়ছো কোথায়, তুমি হয়তো বললে যে আমার নাম দীপা আর আমার দাদুর নামও দীপা, তাহলে তোমাকে এভাবে বলবে তোমারও নাম দীপা, তোমার দাদুর নামও দীপা, আমরা তুমি তখন বলবে না আমি ভুল বলে দিয়েছি। ঠিক এইভাবে মানে আলোচনার মধ্যে দিয়ে তোমার মুখ দিয়েই সত্যটা বার করতে, এমন ভাবে কোশ্চেনিং করতে। এটা কিন্তু ফিলোসফিক্যাল কাউন্সিলিং যেটা হয় না, কাউন্সিলিং এর বিভিন্ন বিভিন্ন টেকনিক আছে, সেই টেকনিকের মধ্যে সক্রেটিক মেথডের বিভিন্ন মেথড আছে, সেই মেথডটা হচ্ছে একটা কোশ্চেনিং মেথড। এই কোশ্চেনিং মেথডের মধ্যে দিয়ে কিন্তু অনেক সত্য বেরিয়ে আসে, অনেক জ্ঞান হয়। দেখবে যখন কাউকে কাউন্সিলিং করা হয় তাকে কিন্তু কোশ্চেন করা হয়, বিভিন্ন কোশ্চেন করে 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 তার মনের ভিতরে কথাগুলো, সে কিরকম মেন্টালিটির মানুষ সেগুলোকে বের করা হয়। ঠিক সেভাবে সক্রেটিস বলতে চাইছে কোশ্চেনিং এর মধ্য দিয়ে কিন্তু আমরা জ্ঞানটাকে বার করতে পারবো। আর এখানে হচ্ছে মিস আন্ডারস্ট্যান্ডিং করেছে সক্রেটিসরা, রিয়েল উইজডমটাকে কিন্তু ওরা বের করতে পারেনি। নিডেড টু বি drawn out through questioning and not externally imparted as the sophist imparted। সফিস্টরা যেরকম করে এক্সটার্নালি যে যে বাইরে শুধু জ্ঞানটার লোককে বিলিয়ে বেরিয়েছে বা টাকার বিনিময়ে দিয়ে বেরিয়েছে, এটা কিন্তু বলছি না, বুঝছি এটা হচ্ছে মিস আন্ডারস্ট্যান্ড। ফোকাস অফ সফিস্ট, সফিস্ট দার্শনিকদের ফোকাস করা হয়েছে, যেমন কি কি ফোকাস হবে এদেরকে, ম্যান ওভার নেচার, মানে এরা কিন্তু মানে অ্যাকচুয়ালি এটা মানে যে ফোকাস হবে বলছি, সফিস্টরা কাকে ফোকাস করেছে, কি বিষয়টাকে জোর দিয়েছে, সব ওদের তো একটা মূল বক্তব্য থাকে, প্রত্যেকটা মানুষের একটা মূল বক্তব্য থাকে, সেটির উপরে জোর দেয়। তাহলে এখানে সফিস্টরা কিসের উপর জোর দিয়েছে, ম্যান ওভার নেচার। Unlike scientists focused on philosophy, physical world, sophists concentrated on human knowledge and its origins, nature and certainty। মানে দিয়ে দিয়েছে দেখো, প্রকৃতির উপর মানুষ, মানে বৈজ্ঞানিকরা কি করে ভৌত জগতে যে বিষয়গুলো, যেমন গাছপালা নিয়ে জীববিজ্ঞান তৈরি হয়েছে, কেমিস্ট্রি তৈরি হয়েছে তোমার ওই বিষয়গুলো নিয়ে, কেমিক্যাল যে বিষয়গুলো নিয়ে, তাহলে বলতে চাইছে যে বিজ্ঞান কিন্তু প্রকৃতিকে নিয়ে আলোচনা করছে, হ্যাঁ, আর এখানে মানুষরা আলোচনা করছে মানুষের জ্ঞান এবং তার উৎস কোথা থেকে এলো, এবং নিশ্চয়তার উপর মনোনিবেশ বা নিশ্চয়তার উপর জোর দিয়েছে কারা, তারা হচ্ছে সফিস্টরা। কনফ্লিক্ট ইন কসমোলজি, ডিসক্রিপেন্সিস অ্যামং কসমোলজিস্ট, যেমন কসমোলজিস্ট কারা, যারা হচ্ছে তোমার কসমোলজিস্ট কাদেরকে বলে, টেলিওলজিস্ট কাদেরকে বলে, অন্টোলজিস্ট কাদেরকে বলে, এদেরকে কিন্তু ডিটেলসে পড়ে রাখতে হবে, কারণ এবারে বিপিএসসি কোশ্চেনে কিন্তু এটা কোশ্চেন এসেছিল, টেলিওলজি, কসমোলজি এবং অন্টোলজি নিয়ে কিন্তু কোশ্চেন এসেছিল। তো অন্টোলজিস্ট কারা, টেলিওলজিস্ট কারা, একটা কি বললাম, কসমোলজিস্ট কারা, তাদেরকে জানতে হবে। অন্টোলজি বলতে কি, তারা বলছে জগতের কিছু, মানে আমরা যে বিশ্বাস করছি যে কিছু একটা রয়েছে, মানে আমাদের সৃষ্টিকর্তা কেউ আছে, মানে ভেতরের পিছনে যেটা বিশ্বাসের উপর নির্ভর করছে, ওটা হচ্ছে অন্টোলজি। কসমোলজিস্টরা বলবে কি, যে প্রকৃতি থেকে জগতে কিভাবে তৈরি হয়েছে সেটা করে ব্যাখ্যা করবে। টেলিওলজিদের বক্তব্য আলাদা, ওটা বলতে গেলে অনেক লম্বা ক্লাস হয়ে যাবে। অন্য কোনো ক্লাসে শুধুমাত্র এই জগতের সৃষ্টিতত্ত্বগুলো নিয়ে যে থিওরিগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব, এবং কে কোনটা স্বীকার করেছে সেটা বলে দেবো। আমি কিন্তু এক ধার থেকে পুরো একদম হুবহু শেষ করার মানসিকতায় নেই, উপরে উপরে যেখানে যেখানে কোশ্চেন আসে সেখানে সেখানে বেশি করে জোর দেবো। অবশ্যই সিলেবাসটা শেষ করব, কিন্তু যেগুলো কোশ্চেন আসে না সেগুলোকে, সেই টপিকগুলো উপরে উপরে বলে ছেড়ে দেবো, যেগুলো কোশ্চেন আসে সেগুলোকে দরকার পড়লে একটা টপিককে নিয়ে আরো ছোট ছোট করে 2-3টে ক্লাস করে সুন্দরভাবে পড়বো সেটা। এখানে দেখো কসমোলজিস্ট মানে এরা হচ্ছে জগতের তৈরি, কিভাবে প্রকৃতি থেকে জগৎ তৈরি হয়েছে সেটা বলতে কসমোলজিস্ট কারা, এখানে তোমার থিয়েলস, আনাক্সিমেন্ডাস,
এখানে হচ্ছে তোমার ইলিয়াটিক্স দার্শনিকরা তারা তো বলে পৃথিবী থেকে তৈরি হয়েছে, জল থেকে তৈরি হয়েছে বলে তোমার থেলস। ঠিক সেভাবে যারা যারা বলবে যে প্রকৃতি থেকে জগতের সৃষ্টি হলো তারা হচ্ছে কসমোলজিস্ট। আর যেমন কসমোলজিস্ট কারা এখানে পেয়ে গেছে দেখো, ইলিয়াটিক্স ইউনিটির উপরে জোর দিয়েছে, হেরাক্লিটাস ফ্ল্যাক্সের উপর জোর দিয়েছে কসমোলজিস্ট ব্যাখ্যা করতে গিয়ে। সফিস্টরা কিসের উপর জোর দিয়েছে দেখো, সফিস্ট টু কোয়েশ্চেন দা রিলায়েবিলিটি অফ রিজন অ্যান্ড সেন্সারি পারসেপশন। এদের সফিস্টদের মূল বক্তব্য হচ্ছে পারসেপশনের উপর সব থেকে বেশি গুরুত্ব দিয়েছে। চোখে যেটা দেখতে পাই বা সেন্সরি যে অর্গানগুলোর উপরে সব থেকে বেশি জোর দিয়েছে। যখন আমি প্রোটাগরাস আমি থিওরিগুলো বুঝতে পারবো যে তারা পারসেপশনের উপরে জোর দিয়েছে। এখানে বেঙ্গলি করে দিয়েছে, দেখে নেবে, বলে দিলাম এখন এখানে। সফিস্ট অ্যান্ড নলেজ, সফিস্টরা নলেজ শব্দ দেখতে বলেছে। রিলেটিভিজম, প্রোটাগরাস এখানে হলো কে, একজন সফিস্ট দার্শনিক। অবশ্যই সফিস্ট দার্শনিকদের প্রতিষ্ঠাতা বলা হয়ে থাকে। সফিস্ট দার্শনিকের মেন একটা মাথা যদি বলে সেটা হচ্ছে প্রোটাগরাস। প্রোটাগরাসের মূল বক্তব্য হলো ম্যান ইজ দ্য মেজার অফ অল থিংস, মানে হচ্ছে মানুষই হলো সমস্ত কিছু পরিমাপের পরিমাপের জন্য, মানে সমস্ত কিছু পরিমাপ করার জন্য সর্বোচ্চ যে রয়েছে সে হচ্ছে মানুষই। এটা কিন্তু বারবার কোশ্চেনের লাইনে তুলে এসেছে, মনে রাখবে। আর সাজেস্ট করছে কি, এটার মানে কি, বলছে নলেজ ইজ সাবজেক্টিভ, সাবজেক্টিভ কি অবজেক্টিভ কি সেটা ডিটেলসে আমি কিন্তু কোনো ক্লাসে বলেছি, এখন ধীরে বলে ছোট করে বলে দিচ্ছি। সাবজেক্টিভ হলো যেটা আমি আমার মতো করে উত্তর দেবো, তুমি তোমার মতো করে লিখবে, মানে এক একজনের দৃষ্টিভঙ্গি আলাদা আলাদা, প্রত্যেকটা আলাদা আলাদা হবে সাবজেক্ট। অবজেক্টিভ হলে সবার জন্য সমান, যেমন বলি না আমরা সাবজেক্টিভ কোয়েশ্চেন অবজেক্টিভ কোয়েশ্চেন। সাবজেক্টিভ কোয়েশ্চেনে কি হয়, সবার উত্তরটা আলাদা হয়, কিন্তু অবজেক্টিভের ক্ষেত্রে কমন থাকে, সবাই সমান সেখানে। যদি বি আনসার হয় কোশ্চেনটা, তাহলে কিন্তু ওটা বি, সবাই যে বি লিখবে সে নাম্বার পাবে, তাহলে সবার জন্য বি হবে। কিন্তু যদি বড় কোশ্চেন থাকে সেখানে তুমি তোমার মতো করে আলাদা মত দিবে, আমি আমার মতো করে আলাদা মত দেবো, তাহলে সাবজেক্টিভ বিষয়টা হলো ব্যক্তিভেদে ভ্যারি করে, ভ্যারাইং উইথ ইচ পারসনস পারসেপশন, প্রত্যেকটা আলাদা আলাদা ব্যক্তির পারসেপশন আলাদা আলাদা হবে। আর এটার উপরই জোর দিয়েছে প্রোটাগরাস। আর প্রোটাগরাসের যে মতটাই হচ্ছে তোমার সফিস্ট দার্শনিকদের মূল বক্তব্য যদি বলা হয়, আলাদা আলাদা করেও পড়ে যে প্রোটাগরাসের মত কি, পর্যায়ের মত কি। আবার যদি কমনলি পড়ে যে সফিস্ট দার্শনিকদের মূল বক্তব্য কি, তারা বলবে তারা সাবজেক্টিভের উপরে জোর দিয়েছে না অবজেক্টিভের উপরে জোর দিয়েছে, তারা হচ্ছে সাবজেক্টিভের উপর জোর দিয়েছে। এটা কিন্তু অপশনে আসতেই পারে, তারা সাবজেক্টিভ অবজেক্টিভ এরকম করে থাকবে। প্রোটাগরাস অপশনে দিল প্রোটাগরাস অ্যাজ দিয়ে সাবজেক্টিভ অবজেক্টিভ, এটা এত করে আর দু চারটা অপশন দিয়ে দিল, তখন তোমাকে চুজ করতে হবে। এটা হলো, এরা হচ্ছে সাবজেক্টিভের উপর জোর দিচ্ছে, ব্যক্তির উপর ভ্যারি করে, যেটা সেটার উপর জোর দিয়েছে। দেখো পারসেপশন অ্যাজ নলেজ, এদের মধ্যে চোখে যেটা দেখছি সেটাই নলেজ, আমি যেটা দেখবো আমার মধ্যে সেটা নলেজ। আমি যদি কোনো একটা বস্তুকে দেখে আমার সবুজ মনে হতে পারে, বেগুনি কালারটা কারো বেগুনি কালার মনে হতে পারে, তারা কারো মনে হতে পারে যে রক্ত বেগুনি কালার, তো এরকম আলাদা আলাদা মত হবে। তাই নলেজ ইজ সিন অ্যাজ পারসেপশন, পারসেপশনের উপর নির্ভর করছে, ইমপ্লাইং ইট ইজ ইন্ডিভিজুয়াল ভেদে, মানে আলাদা আলাদা ভ্যারি করবে, মোমেন্টারি। দেখবে কোনো একটা গান এখন আমার ভালো লাগছে, ঠিক আছে, নেহা কাক্কারের কোনো একটা গান আমি একবার শুনলাম খুব ভালো লাগছে, দুবার তিনবার চারবার শুনলাম, তারপরে 100 বার বলে আর ভালো লাগছে না গানটা। তাহলে এটা হচ্ছে মোমেন্টারি, সেই মুহূর্তে তোমার ভালো লাগছে, অন্য মুহূর্তে ভালো নাও লাগবে। আবার দেখো কোনো একটা জিনিস তোমার চোখের কাছে নিয়ে এলে আলাদা বড় মনে হবে, দূরে নিয়ে গেলে সেটাই ছোট মনে হবে। তাহলে এরা বলছে আমি যদি বড় দেখছি তাহলে ওটাই সত্য, যদি ছোট দেখছি তাহলে ওটাই সত্য, আমার চোখে দেখছি যেটা সেটার উপর সেটাই বেশি গুরুত্বপূর্ণ, এটা বলবে প্রোটাগরাস। নট ইউনিভার্সাল অর কনস্ট্যান্ট, মানে কোনো কিছু স্থায়ী বা ইউনিভার্সাল নয়। কারণ আমি ব্যক্তিটাই একবার বলছি ভালো, একবার বলছি খারাপ। দেখবে যখন নতুন নতুন করে বিয়ে করে তখন বর খুব ভালো থাকে, বউ খুব ভালো থাকে, বিয়ে 2-4 বছর যাওয়ার পরে 10 বছর যাওয়ার পরে খুব খারাপ হয়ে যায়, তাহলে কি দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এদের মতে, প্রোটাগরাসের মতে, যখন যেটা দেখছে তখন সেটাই সত্যি, তখন সেটাই নলেজ। এই এই নলেজটাকেই কিন্তু বলছে যে মিস আন্ডারস্ট্যান্ডিং বলছে, এদের জ্ঞান সম্পর্কে, এখানে বললাম না যে জ্ঞান সম্পর্কে মিস আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, এটা বলে ক্রিটিক করেছে। নেক্সট দেখো, নোটেবল বলতে উল্লেখযোগ্য, দেখো যেগুলোর নিচে না এরকম করে দাগ দিয়ে দেবো, সেটা মনে হচ্ছে নোটেবলের বেঙ্গলি হলো উল্লেখযোগ্য, কারণ পড়তে পড়তে কতবার ডিকশনারি করবে, তো সেই জন্য যতগুলো সম্ভব পেরেছি বেঙ্গলি গুলো সাইডে লিখে নিয়েছি। কঠিন কঠিন গুলো খুব, কিন্তু সবগুলো লিখলে তো পাগল হয়ে যাবো। তো নোটেবল হচ্ছে তোমার
সফিস্টদের উল্লেখযোগ্য সফিস্ট কারা, না সফিস্ট যারা শ্রমিকদের কতগুলো নাম দেখো। প্রোটাগোরাস, গর্জিয়াস দুটো দিয়েছি ইম্পর্টেন্ট, প্রোটাগোরাস, গর্জিয়াস, প্রোডিগাস, লুকাস, এই চারটা নাম মনে রাখলেই হবে। এই যেগুলো মুখে বললাম এগুলো তোমরা প্রিন্ট করার পরে সাইডে একটু লিখে নিও, দিতে ভুলে গেছি। প্রোটাগোরাস হচ্ছে তোমার ফোকাসড অন পলিটিক্যাল ফিলসফি অ্যান্ড দ্য রিলেটিভ নেচার অফ নলেজ। গর্জিয়াস কি করেছে, এমফেসাইজড রিটোরিক অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, এটা মনে রাখবে যে গর্জিয়াস হচ্ছে রিটোরিক এবং ল্যাঙ্গুয়েজের উপর জোর দিয়েছে। লার্নিং টুয়ার্ডস নিহিলিজম, গর্জিয়াস কিন্তু নিহিলিজমের উপর জোর দিয়েছে, শূন্যবাদের উপর জোর দিয়েছে। ডিনাইং দ্য পসিবিলিটি অফ দ্য ট্রু নলেজ অর দ্য কমিউনিকেশন, ওই যে পসিবল বলতে সম্ভাবনা রয়েছে, সত্য জ্ঞানের সম্ভাবনা আছে, সত্য জ্ঞান হতে পারে এরকম কোনো কিছু নেই, এটাকে ডিনাই করেছে, এটাকে অস্বীকার করেছে, সমস্ত কিছু শূন্য, সমস্ত কিছু কিচ্ছু নেই, এটা বলেছে গর্জিয়াস। এটাই হলো এর মূল ফিলসফি। প্রোটাগোরাসের মূল ফিলসফি হলো দুটো লাইনে মনে রাখবে, একটা হচ্ছে সাবজেক্টিভের উপর জোর দিয়েছে, 2 নাম্বার হলো পারসেপশনের উপর জোর দিয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, গোটা পিডিএফটা গোটা ক্লাসটা শুধুমাত্র 5 থেকে 10টা ওয়ার্ড মনে রাখলেই উত্তর করে নেবে। প্রোটাগোরাসের হলো তোমার সাবজেক্টিভ আর মোমেন্টারি আর পারসেপশন, এগুলো কি ওয়ার্ড লিখে নাও, সাইডে লিখে নেবে প্রিন্ট করার পরে। আর আরেকটা লাইন, সেটা হচ্ছে ম্যানেজার মিজার অফ অল থিংস, মানুষ হলো সমস্ত কিছু মাপের পরিমাপ করার একটা চাবিকাঠি, মানুষ হলো মূল, এই বক্তব্যটা। আর প্রোটাগোরাসের গর্জিয়াসের কি হলো, গর্জিয়াসের হচ্ছে তোমার রেটোরিক অ্যান্ড ল্যাঙ্গুয়েজ আর নিহিলিজমের উপর জোর দিয়েছে, সমস্ত কিছু শূন্যের উপর জোর দিয়েছে এবং বলেছে সত্য জ্ঞান বলে কোনো কিছু সম্ভাবনা নেই, সম্ভাবনা যুক্ত জ্ঞান বলে কোনো কিছু নেই। এটা ইয়েটা করে দিয়েছি দেখো তোমার এখানে, বেঙ্গলিটা দেখে নেবে, পড়ে নেবে তোমরা। এটা হচ্ছে প্রোটাগোরাস। প্রোটাগোরাসে দেখো ইনফ্লুয়েন্স অ্যান্ড লিগেসি বলতে প্রোটাগোরাসের উপরে ইনফ্লুয়েন্স কি করেছে, যে সফিস্ট achieved in democratic Greece teaching skill and in argumentation and the persuasion essential for legal and political success. আচ্ছা, পলিটিক্যাল সাকসেস, পলিটিক্যাল নিয়ে আলোচনা করি তো অবশ্যই প্রোটাগোরাস সবসময় বললাম। এখানে দেখো ফোকাস অন পলিটিক্যাল ফিলোসফির উপর ফোকাস করেছে কে, এটা হচ্ছে প্রোটাগোরাস। আর এপিস্টেমোলজিক্যাল রিলেটিভিজম হলো প্রোটাগোরাস বলেছে ভিউ লেয়ার টু দ্য স্কেপটিসিজম সাজেস্টিং টু ইউনিভার্সাল নো ইউনিভার্সাল ট্রুথ এক্সিস্ট অনলি ইন্ডিভিজুয়াল পার্সন। এটাই কথা হলো যে ইউনিভার্সাল বা কনস্ট্যান্ট বা স্থায়ী স্থির সত্য বলে কোনো কিছু নেই, প্রত্যেকটাই ইন্ডিভিজুয়ালের মানে ব্যক্তির প্রত্যক্ষের উপর নির্ভর করছে। সফিস্টদের উপর ইম্প্যাক্ট কিভাবে দর্শনের উপর পড়েছে, এটা চাইলে পড়তে পারো, না করতে পারো, তোমাদের অপশন রইল, নিতে পারো না নিতে পারো, পড়তে পারো না। গর্জিয়াস কি বলছি দেখো, গর্জিয়াস হচ্ছে মাস্টার রেটোরিক, মাস্টার অফ রেটোরিক যদি বলা হয়, এটা কার কার সাথে যায়, গর্জিয়াস। Gorgias was renowned for his skills in rhetoric and the art of the persuasion through artistic prose rather than the persuade truth. Persuade truth এর থেকে artistic prose এর উপরে গুরুত্ব দিয়েছে। আর ফিলোসফিক্যাল টেনেটসটা হলো, এটা মনে রাখবে অন নেচার, এটা হচ্ছে তার ওয়ার্ক, অর দ্য নন এক্সিস্টেন্স, আর এটা মনে নন এক্সিস্টেন্স মানে কোনো কিছু অস্তিত্ব নেই, নিহিলিজম ধ্বংস মানে সমস্ত কিছু শূন্য, এই কথাটা কে বলবে, গর্জিয়াস বলবে। দেখো এইভাবে মনে রাখবে গর্জিয়াসের থিওরিটা, যে যদি প্রচুর ঝড় আসে, বন্যা আসে, रिकॉर्ड हो गया, डाल दूंगी, वेट कीजिए थोड़ा। গর্জিয়াসটা কিভাবে মনে রাখবে, গর্জিয়াস হচ্ছে দেখো যদি প্রচুর ঝড় বন্যা আসে, বলে না গর্জন করে ঝড় এসেছে, গর্জন করে নদীর পানিটা যেন উঠছে, তার মানে কি সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, সমস্ত কিছু যেন শূন্য হয়ে যাবে, বাড়ি ঘর সব ভেসে চলে যায়, শূন্য হয়ে যাবে, তাহলে গর্জন থেকে গর্জিয়াস মনে রাখবে। সেখান থেকে মনে রাখবে অন নেচার মানে প্রকৃতি, প্রকৃতির উপরে যদি গর্জন আছে, ঝড় বৃষ্টি কোথায় আছে, প্রকৃতির উপরে আছে, তাহলে প্রকৃতির উপর যদি ঝড় বৃষ্টি আছে সবকিছু ধ্বংস হয়ে যাবে, নন এক্সিস্টেন্স, কিছু বেশি কোনো কিছুর এক্সিস্টেন্স থাকবে না, একেবারে ওটা নিহিলিস্ট হয়ে যাবে, ঠিক আছে, সমস্ত কিছু শূন্য হয়ে যাবে, এটা হচ্ছে গর্জিয়াস, এভাবে মনে রাখবে। আর প্রোডি কাজটা কিভাবে মনে রাখবে, প্রোডি, প্রোডি মানে পি, পি মানে প্রত্যক্ষ, প্রত্যক্ষ মানে পারসেপশন, যেটা দেখতে পাবো সেটা আছে পারসেপশন।
আর একটা হচ্ছে পার্সন, পার্সন ভেদে ভ্যারি করে, ব্যক্তি ভেদে ভ্যারি করে, তাহলে পারসেপশন। মনে থাকবে এটা ট্রিকটা। হ্যাঁ দিদি। এরপরে দেখো, আচ্ছা সবাই কি রেকর্ডের উপরে বেশি ধ্যান দিচ্ছে নাকি লাইভ ক্লাস করছে না? হতে পারে এখন 9 টাইম সবাই যে খাওয়া দাওয়া করছে, সব খাওয়া দাওয়া করে করছে। এটা দেখো এদের যে বক্তব্যটা, এদের বলতে এখানে তোমার কাকে বলেছিলাম, গর্জিয়াস। গর্জিয়াস, অনেকে জর্জিয়াসও বলে, ঠিক আছে, গর্জিয়াসও বলতে পারে, জর্জিয়াসও বলতে পারে। এই বিদেশিদের নামকে এটা একটা মানে সুবিধা, যার যা ইচ্ছা তাই তা বলে থাকে। দেয়ার ইজ নাথিং, মানে বললাম না গর্জিয়াস গর্জন করে, যদি প্রকৃতির উপরে, অন নেচার, প্রকৃতির উপরে যদি ঝড় আসে তাহলে হয়ে যাবে দেয়ার ইজ নাথিং, কিচ্ছু থাকবে না। দেয়ার ইজ নাথিং, আর্গুমেন্ট ফ্রম জিরো, জিরো বললাম না, ঝড় এলে সমস্ত কিছু ধুয়ে মুছে গেলে কি হবে, জিরো থেকে শুরু করতে হবে, তাহলে আর্গুমেন্ট ফ্রম জিরো। এটা কার উক্তি বলো তো, গর্জিয়াসের। borrowed এটা হচ্ছে borrowed জেনোস আইডিয়াস, এটা জেনোস আইডিয়াস থেকে, এ জেনো, হ্যাঁ ওটা জেনো। জেনো থেকে নিয়েছে তো। then there is nothing, argument from genos, the borrowed genos ideas that perception which shows things in motion, and as many is contradictory, thus perception is false and nothing truly exists, মানে পারসেপশন হলো তোমার ফলস আর নাথিং ট্রুলি এক্সিস্ট, মানে একদম সত্যি সত্যি বলে কোনো কিছু এক্সিস্ট করেছে এটা কিন্তু নয়, জেনো থেকে নিয়েছে, নাথিং, দেয়ার ইজ নাথিং। এর হচ্ছে বিকামিং ফ্রম বিং আর নন বিং, থিংস ক্যান নট অ্যারাইজ ফ্রম দ্য আনচেঞ্জিং বিং অর নন বিং, ইনক্লুডিং দ্যাট নন নাথিং এক্সিস্ট। এখানটা না আমার একটু এটা তোমাকে স্কিপ করবে, এটা আমাকে একটু edit করতে হবে। নেক্সট দেখো, ইভেন ইফ এনিথিং এক্সিস্ট ইট ক্যান নট বি নন, এটা মনে রাখবে, ঠিক আছে, দেয়ার ইজ নাথিং, ইভেন ইফ, এই লাইনগুলো উপরে যে হেডিং গুলো আছে না, হেডিং গুলো দেখে কোশ্চেন গুলো আছে। এটা কার, অ্যাকচুয়ালি দেখো গোটা সিলেবাসটা তো প্রচুর বড়, যখন কার কোনটা থিওরি এটাই কিন্তু ভুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিরাট কিছু যে পড়তে হবে, হ্যাঁ কনফিউজ হয়ে যায়, বিরাট কিছু যে পড়তে হবে ভিতরে। আমরা এখন পড়ছি ভিতরগুলো প্রচুর পড়ছি, কিন্তু অ্যাকচুয়ালি উপরে উপরেও কিন্তু কোশ্চেন গুলো আছে, তুমি দেখবে 70% 60% কোশ্চেন উপরে উপরেই আছে। এবারে বিপিএসসির ক্লাসটা, বিপিএসসি টিআরই 3 যে এক্সামটা হলো না, আজকে ফুল ক্লাসটার উত্তর কি হবে ওটা ক্লাসটা করে দিয়েছি ডিটেলসে, ভেঙে ভেঙে, যেমন একটা ক্লাস দিয়েছি তোমাদেরকে, দেখবে 10টা কোশ্চেন ওরকম করে, কটা 80টা কোশ্চেন, তো 80টা কোশ্চেন 8 দিনে দেবো, 10টা 10টা করে ভেঙে। আর আজকে পুরো 80টা কোশ্চেনের একটা ভিডিও বানিয়ে দিয়েছি, উপরে উপরে জাস্ট ছোট্ট করে হালকা হালকা করে স্কিপ করে এক্সপ্লেনেশন করে পুরো উত্তরগুলো বলে ছেড়ে দিয়েছি, কিন্তু যারা এক্সাম দিয়েছে তাদের উত্তরটা জানতে খুব আগ্রহী, তার জন্য মেলাতে সুবিধা হবে। হ্যাঁ এখনই ইয়ে করে যে মেসেজ করছে, তুমি করছে, তুমি কখন থাকবে, কখন দিবে, এখন আমার তো টাইম ছিল না, আজকে রেগুলার দিয়ে দিলাম, করে দিয়েছি। ইভেন ইফ এনিথিং এক্সিস্ট ইট ক্যান নট বি নন, যদি কোনো কিছু থাকেও তাহলে সেটাকে কিন্তু আমরা জানতে পারি না, এটা বলছি। পারসেপশন অ্যাজ নলেজ, পারসেপশনটাকে নলেজ, এটা তো বারবার একই কথা এদের। আর টটোলজি, ফলসহুড, judgment about objects are inherently false and they cannot be fully describe the object without comparison। এত ডিটেলসে বলার দরকার নেই, সব কিছুদের এত ভিতরে কোশ্চেন করেনি, ওটা কথা আছে যেটা বললাম ভালো করে মনে রাখবে, বলতে আছে অন নেচার, ওটা মনে রাখবে। আর এদিকে তোমার এই তিনটে থিওরি, দেয়ার ইজ নাথিং, ইভেন ইফ এনিথিং এক্সিস্ট ইট ক্যান নট বি নন, আর এটা ইভেন ইফ নলেজ এক্সিস্ট করে থাকে তো ইট ক্যান নট বি কমিউনিকেটেড, সেটা আমি কমিউনিকেটও করতে পারি না। শুধু এই হেডিং গুলো মনে রাখবো, ডিটেলস পড়ার দরকার নাই এখন আপাতত, যদি পুরো সিলেবাস কমপ্লিট হয়ে যায়, টাইম এনাফ থাকে, তখন ওটা যাবে। দেখো এটা ইনফ্লুয়েন্স হয়েছিল কে কে এর প্রতি, যদি হিজ আইডিয়াস, তার আইডিয়ার প্রতি ইনফ্লুয়েন্স হয়েছিল তারা, ইনফ্লুয়েন্স হয়ে প্লেটো কি লিখেছিল, প্লেটোর অ্যালিগরি অফ দ্য কেভ অ্যান্ড লাইভলিহুড থিওরি অফ অনার্স। কোনো একটা ক্লাসে অ্যালিগরি অফ দ্য কেভ প্লেটো সম্পর্কে কিন্তু বিস্তারিত আমি ব্যাখ্যা করে দিয়েছি, ভিডিওর ক্লাসটা খুঁজে করে নেবে, হয়তো প্লেটো যখন পড়াবো দ্বিতীয়বার আমি আবার করিয়ে দেবো, এটা মনে রাখবে, এটা কিন্তু নেটে কোশ্চেন এসেছিল। আর লাইব্রেরি থিওরি অফ সোনার পাথর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু প্রভাবিত হয়েছিল কার উপরে, বইটির উপর প্রভাবিত হয়ে এদের এই থিওরি।
সফিস্ট থিওরি, সফিস্টদের মোরালিটিটা কি সম্পর্কে দেখো, আমরা জেনে নিই এথিক্সটা কি ছিল ওদের, যে রিলেটিভিটি অফ মোরালিটি সম্পর্কে কি বলেছে তারা। এরা বলবে সফিস্ট বিলিভ দ্যাট মোরাল ভ্যালুজ আর বেসড অন ইন্ডিভিজুয়াল ফিলিংস অ্যান্ড ডিজায়ার্স মেকিং মোরালিটি সাবজেক্টিভ। মানে মোরালিটি এরা সাবজেক্টিভ বলবে, ব্যক্তিভেদে ভ্যারি করবে। যদি তোমার মনে হয় যে এখন টক দিয়ে ভাত খেতে ইচ্ছা করছে, তুমি টক দিয়ে ভাত খাবে, তুমি জোর করে বলতে পারো না যে তুমি ঝাল দিয়ে খাও। অতএব যে মিষ্টি খেতে পছন্দ করছে তাকে মিষ্টি দাও, টক জোর করে খাইও না। মানে তার যেটা ফিলিংস হচ্ছে, তার যে ইচ্ছা, সেটার উপর ভ্যারি করবে মোরালিটিটা। প্লিজেন্ট অ্যাজ মোরালিটি, সুখ সম্পর্কে কি বলেছে, প্লিজেন্ট or agreeable for an individual is considered morally right for a for at person। মানে পার্সন ভেদে ভ্যারি করবে মোরাল কোনটা, মানে আনন্দদায়ক বিষয় তার কাছে কোনটা। মানে ধরো কি বলবো, কোনো উদাহরণ কি দেওয়া যায়, তোমার তোমার ধরো একটা মত হতে পারে যে এই টিউশন বেতন নিয়ে পড়াটাই বলছি, যেহেতু এখন পড়লাম সফিস্টদেরকে, সফিস্টদের মূল বক্তব্য কি ছিল, তারা টাকার বিনিময়ে পড়বে, কমার্শিয়াল টিচিং করেছে তারা। তাহলে এটাকে তুমি তোমার দৃষ্টিভঙ্গি থেকে বলতে পারো যে না, বেতন নিয়ে পড়ানোটা উচিত হচ্ছে না। আমাকে আমার একজন স্টুডেন্ট বলছে স্কুলে কেন, স্কুলে পড়াবে তো পয়সা কিসের জন্য সরকারের কাছে নেবে, যেটা নিচ্ছে সব আমাদেরকে দিয়ে দেয়। তাহলে দেখো, এটা তুমি মোরাল বলবে না ইনমোরাল বলবে। কেউ ওরা বলতে পারে যে টিউশন এমনি পড়াও, টাকা নেওয়া যাবে না। তুমি যার যে কষ্ট করছে, যে পড়াচ্ছে, বা যার জব নেই, বা যার অন্য কোনো পরিস্থিতি নেই, সে কোথা থেকে পাবে, তাকে তাতে ইনকাম করতে হবে। যদি বলে এটা অনৈতিক, টাকা নেওয়াটা অনৈতিক, তাহলে যারা ব্যবসা করছে, কোটি কোটি টাকা রোজগার করছে, তারাও অনৈতিক। তাহলে দুনিয়ায় ব্যবসাটাই থাকা চলবে না। আর ব্যবসা না থাকলে তো মানুষ বাঁচবেই না। তুমি পড়াশোনা জেনে পড়াশোনা নিয়ে বসে থাকবে, তোমার সবজি লাগবে, তোমার মেডিসিন লাগবে, তোমার জামা কাপড় লাগবে, তাহলে সমস্তটাই যখন দরকার, তাহলে কমার্শিয়াল বিষয়টা, ব্যবসাটাও থাকবে। একদিক থেকে তুমি বললে যে এটা রাইট, আবার অন্যজন বলতে পারে সেটা রং। মানে এক একজনের ইচ্ছা, সেইটা তার কাছে, তার এথিক্সে সেটা সত্য, অন্যজনের এথিক্সে ওটা ভুল, এর এথিক্সে ওটা সত্য। মানে এরকম করে ব্যক্তিভেদে ভ্যারি করবে, এর উপরে জোর দিয়েছে। যার যেটা খুশি সে সেটা করবে। প্র্যাগমাটিজম, ইউটিলিটেরিয়ানিজম, মানে সফিস্ট মোরাল ফিলোসফি লেড টু গ্র্যান্ড ওয়ার্ক ফর দা এতে হেডোনিস্টিক আর ইউটিলিটেরিয়ান। মানে এরা হেডোনিস্টিক কারা, সুখবাদী। ইউটিলিটেরিয়ানিজম কারা, যারা হচ্ছে পরম সুখের কথা চিন্তা করে, এরকম জিনিসগুলোকে কিন্তু যায় ওদের সাথে, সবকিছুর সাথে ডেভেলপ হয়েছিল ফিলোসফার। এই যে তত্ত্বগুলো হেডোনিস্টিক বা ইউটিলিটেরিয়ানিজম, যে ভিউটা, এটা সফিস্টদের মধ্যে দেখা গিয়েছিল, সফিস্টদের মোরাল ফিলোসফির মধ্যে ছিল। এই সফিস্টদেরকে ফলো করে পরবর্তী ক্ষেত্রে অ্যারিস্টোপাস, এপিকুরাস, জন স্টুয়ার্ট মিল ফলে যে মোরাল ফিলোসফিটা এসেছে। জাস্টিস, নৈতিকতা সম্পর্কে কি বলেছে, রিলেটিভিটি অফ লস। এখানে দেখো আইনের আপেক্ষিকতা, রাষ্ট্রীয় আইনগুলিকে রীতিনীতি এবং নিয়ম হিসাবে দেখা হয়, যা রাষ্ট্র থেকে রাজ্যে পরিবর্তিত হয় এবং শাসক দলগুলির সাথে পরিবর্তিত হয়। মাইট ইজ রাইট, এটা এটা এতটা ইম্পর্টেন্ট না, বাট এটা ইম্পর্টেন্ট। মাইট ইজ রাইট, এই কথাটা কাদের বক্তব্য, এটা হচ্ছে তোমার সফিস্টদের বক্তব্য। রাইট ইজ মাইট, উল্টোটা হলো কার, জাস্টিস ইজ ভিউড অ্যাজ রাইট অফ স্ট্রং হেয়ার where laws are framed by ruling party to control the worker wants। অপোজিশনটা দেখো বাই ফিলোসোফার, সেটা কি বলেছে, দ্য ডক্ট্রিন মাইট ইজ রাইট, এটা হচ্ছে তোমার প্লেটোর দ্বারা অপোজিশন হয়েছে। মানে মাইট ইজ রাইটটা বলছে তোমার সফিস্টরা, আর প্লেটো তার উল্টোটা বলেছে, প্লেটো বলছে রাইট ইজ মাইট। ঠিক আছে, এটাকে কিন্তু প্লেটো অস্বীকার করছে এবং তাকে উল্টে দিচ্ছে। মনে রাখবে, রাইট, রাইট আর যেটা রাইট প্রথমে আছে সেটা হবে প্লেটো, প্লেটো রাইট কথা বলে, আর সফিস্টরা বিদ্যা ব্যবসা করে, রং কথা বলে, এরকম করে মনে রাখবে। তার জন্য তাদের মধ্যে মাইট ইজ রাইট, মানে মাইট গুলো মানিটাই হলো রাইট, এরকম করে মনে রাখবে। এটা হচ্ছে সফিস্টদের বক্তব্য, মানিকে গুরুত্ব দিয়েছে, অর্থাৎ মাইট ইজ রাইট হলো সফিস্ট, আর রাইট ইজ মাইট হলো প্লেটো। প্রোটাগরাস, ঈশ্বর সম্পর্কে ওদের কি মত দেখো, সংশয়টা বলছে প্রোটাগরাস একজন সমসাময়িক সফিস্ট। মানুষের জ্ঞানের সীমাবদ্ধতা, জীবনের সংক্ষিপ্ততার কারণে দেবতাদের অস্তিত্ব এবং প্রকৃতি সম্পর্কে অনিশ্চয়তা প্রকাশ করেছে। মানে ঈশ্বরের সম্পর্কে কিন্তু সে অনিশ্চয়তা প্রকাশ করেছে, মানে থাকতেও পারে নাও পারে, মানে স্কেপটিসিজম, সংশয় প্রকাশ করেছে ঈশ্বর সম্পর্কে। কে করেছে, প্রোটাগরাস।
প্রোটাগরাস ঈশ্বর সম্পর্কে সংশয় করেছে, থাকবে না জানে না। অতএব এখন যেটা আমি চোখে দেখতে পাচ্ছি সেটাই করতে হবে। ঈশ্বরকে দেখতে পাই না, ওদের তাদের দিয়ে সংশয় করেছে। প্র্যাগমাটিক ওয়ার্কশপ, এই সরি ওয়ার্শিপ মানে হচ্ছে পূজা। প্র্যাগমাটিক ওয়ার্শিপ সম্পর্কে কি বলেছে? সংশয় থাকা সত্ত্বেও মানে বাস্তবসম্মত উপাসনা, বাস্তবসম্মত প্র্যাগমাটিজম বলতে বাস্তববাদী যেন প্রয়োগ হবে যেটা, তাই বলছে সংশয় থাকা সত্ত্বেও দেবতাদের ঐতিহ্যগত যে উপাসনাটা সেটা পরামর্শ দেওয়া হয়েছিল এখানে প্রোটাগরাসের দর্শনে, সফিস্টদের দর্শনে। বলছি তবে সেটা সতর্কতার সাথে। গর্জিয়াসের সফিস্টদের ধারণা যদিও বিতর্কিত, দার্শনিক চিন্তাকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করে। বলছি এদের যে বিরাট কিছু একটা যে দার্শনিক সম্প্রদায় বলে আলাদা করে ভাগ করবো সেরকম না করতে পারি না। বিরাট কিছু একটা বড় সম্প্রদায় বলবো, কোনো একটা সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করবো সবই সেটা নয়। তবে দর্শনে কিন্তু তাদের একটা ভূমিকাও রয়েছে, বিশেষ করে অলঙ্কার শাস্ত্র, জ্ঞান তত্ত্ব, নীতিশাস্ত্র। জ্ঞান এবং নৈতিকতার আপেক্ষিক প্রকৃতির উপরে তাদের জোর তাদের সময়ের ঐতিহ্যগত যে মতামতকে কিন্তু চ্যালেঞ্জ করেছিল। এখানে শেষ করে দিলাম ক্লাসটা। নেক্সট ডে সক্রেটিস পড়া, ঠিক আছে? আচ্ছা, এই এটা সম্পর্কে শর্ট কোশ্চেন আমি বানিয়ে কালকে সকালে মর্নিং এ পেয়ে দেবো। আজকে এটা পড়ো আর নোটটা দিয়ে দেবো, আর আজকে দিয়ে দিচ্ছি আমি। ঠিক আছে, করে দেবো।